মাফিয়া সরকার প্রায় 15 বছরের তাদের তৈরি করা যে জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব নয়, মানলেন তিনি। তবে 3 মাস পর সরকারের যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে জনমনের প্রশ্ন ওঠা অনার্য কিংবা অস্বাভাবিক নয়। তার মানে তারেক যে তিনি এখানে স্পষ্ট করলেন যে ডক্টর ইউনূস তিনি যে কাজগুলো করছেন এটা সর্বমহলে প্রশংসিত না হলেও সর্বমহলে কিন্তু সমালোচনা হচ্ছে। মানে শেখ হাসিনার বদনামও করলেন, অন্যদিকে তিনি যে ডক্টর ইউনূসকে সহায়তা করলেন তারও না। বিষয়টা হচ্ছে ডক্টর ইউনূস তিনিও যেটা করছেন এটা প্রশংসিত হওয়ার মতো কিছু করেননি তারেক জিয়ার চোখে। সেজন্য তিনি আজকের পুরো ভিডিওতে তারেক জিয়া দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে তারেক যে তিনিও ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করতেছে, যাতে সেই স্থানে যেখানে থেকে পুরো দেশ শাসন করা যায় সেই স্থানের যোগ্য তিনি মনে করতেছেন না ডক্টর ইউনূসকে। এটা এক ধরনের কিন্তু আওয়ামী লীগের যে দাবি সেই দাবির সাথে মিলে যাচ্ছে। এবার কিন্তু ভয়ঙ্কর রকম বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আগেও বলেছি যে একটি বিষয় বোধহয় ওনাদেরকে মনে রাখা দরকার, যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়। এটা তো কোনো দেশ নায়কের পক্ষেই সম্ভব নয়। এখানে যদি তারেক জিয়া তিনি যদি সরকার প্রধান হয় তিনি নিজেও তো দেশের সব মানুষের চাহিদা পূরণ করতে পারবেন না। কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। তারাও যে একজন দক্ষ দেশ পরিচালক এটা কিন্তু না, তাদের শাসনামূল যে সমালোচনা ছিল না এটা কিন্তু না। আমি এর আগেও বারবার বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলাম যে রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। তার মানে তিনি বুঝাতে চাইলেন যে ডক্টর ইউনূস তিনি যেভাবে সমালোচিত হচ্ছেন, ডক্টর ইউনূস তিনি কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় যে সমালোচনার সম্মুখীন হচ্ছেন, এটার দ্বারা এটাই প্রমাণ হয় ডক্টর ইউনূস তিনি দক্ষ না, অদক্ষ একজন ব্যক্তি। সুতরাং ওই স্থানে দক্ষ ব্যক্তিদেরকে স্থান দিতে হবে। এবং শেখ হাসিনা তিনি যেটা মানে যেখানে ছিলেন, শেখ হাসিনা তিনি যেভাবে দেশ শাসন করছিলেন তার চেয়েও অদক্ষ হিসাবে ডক্টর ইউনূসকে উপস্থাপনা করে তারেক রহমান বা তারেক যে তিনি যেটা বোঝাতে চাইলেন যে আপনার চেয়ে আসলে শেখ হাসিনাই ভালো ছিল। বিষয়টা কিন্তু কিঞ্চিত অংশে এরকমও প্রমাণিত হয়। জুলাই আগস্টের যেই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি বহু মানুষ, বহু ছাত্র, বহু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাত পা কান চোখ বিভিন্ন অঙ্গহানি হয়েছে। আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে দুদিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে, এটা কিন্তু সমগ্র দেশের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য, যারা গণতন্ত্র ভালোবাসেন, মানবাধিকারকে সম্মান করেন, আমাদের বিবেকবান মানুষ যারা, প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য। ডক্টর ইউনূস অসুস্থ ব্যক্তিদের জন্য যে যদি কিছু না করতেন তাহলে একটা কথা ছিল, তিনি সব মানে এখন অসুস্থ ব্যক্তিদের তাদের অন্যতম দাবি হচ্ছে যে তাদেরকে উপদেষ্টা বানাতে হবে, তাদেরকে ডক্টর ইউনূসের জায়গায় আশেপাশে রাখতে হবে এবং তারা দেশ শাসন করবে। সেজন্য অসুস্থ ব্যক্তিরা, আমি এখানে একটা বিষয় স্পষ্ট করি, অসুস্থ ব্যক্তিদের, সত্যিকার অসুস্থ ব্যক্তিদের প্রতি দয়াদ্র হওয়া, এটা আমি নিজেও সেটা দাবি করি। কিন্তু যে সমস্ত মানুষজন দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিটিং মিছিল করে সন্ধ্যায় এসে ওই সার্জিসের কথা অনুযায়ী সন্ধ্যায় এসে হসপিটালের বেডে ঘুমায়, তার যদি দাবি থাকে যে তাকে উপদেষ্টা বানাতে হবে, সেটাও কি ডক্টর ইউনূসকে মানতে হবে? এটা হচ্ছে তারেক জিয়ার কাছে বা তারেক রহমানের কাছে আমার প্রশ্ন। আপনি কি এর সদুত্তর দিতে পারবেন? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে। হ্যাঁ, প্রশ্ন উঠবে যে জুলাই আগস্টের ছাত্র জনতার যে বা জনগণের যে গণ অভ্যুত্থান, আহতদের চিকিৎসা, নিরাপত্তা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার লিস্টের নেই? অবশ্যই আছে, থাকলেও কত নম্বরে ছিল? 1 নম্বরে ছিল। আপনারা জানেন বিভিন্ন উপদেষ্টারা কিন্তু হসপিটালে সে সময় অসুস্থ ব্যক্তিদেরকে তিনি দেখতে যান, তাদের জন্য সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করেন। যাদের দেশে চিকিৎসা সম্ভব হচ্ছে না তারা কিন্তু বিদেশে তাদেরকে পাঠানোর চেষ্টা করতেছেন। এখন ডক্টর ইউনূস তিনি শুধুমাত্র তাদেরকেই, মানে যাদের হাত গেছে তাদের হাত সোনা দিয়ে বান্দাই যদি দেওয়া সম্ভব হতো ডক্টর ইউনূস সেটা করতো, কিন্তু এটা একটা সময় সাপেক্ষের বিষয়, সময় দিতে হবে। এরপরেও দেখেন আরেকটি বিষয়, যে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার পদক্ষেপ, যেটা নিয়ে প্রতিটা মানুষ, সমাজের যে কোনো পর্যায়ে যে কোনো মানুষ, প্রত্যেকটি পরিবার যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে, যেই দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, এটার যে উঠানামা যেভাবে করছে, এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে
কত নম্বরে। এটাও কিন্তু ডক্টর ইউনূস বা তাদের উপদেষ্টা মণ্ডলীগণ স্পষ্ট করেছেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেটা মানুষের মানে ক্রয় ক্ষমতার নাগালে থাকতে হবে। এজন্য কিন্তু ডক্টর ইউনূস তিনি নিজে মাঠ বা তিনি কিন্তু নিজে বাজার পরিদর্শন করছেন, মাহমুদ সহ যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তারা সকলেই। কিন্তু এই সিন্ডিকেটটা একদিনে ভেঙে ফেলা সম্ভব না। আমরা কিন্তু দেখছিলাম আওয়ামী লীগের আমলেও কিন্তু এর চেয়ে চড়া দাম ছিল। আওয়ামী লীগের আমলে কিন্তু 1000 টাকার উপরে ছিল কাঁচামরিচের দাম। সেখানে কাঁচামরিচ শুকনো করে শেখ হাসিনার পরামর্শ সেটা তারেক জিয়া গ্রহণ করলেও এইবার ডক্টর ইউনূসের কথা বা ডক্টর ইউনূস যে আশ্বস্ত করছে মানুষকে, সেটাই কিন্তু তিনি কোনো রকম ধৈর্য ধারণ করতে পারতেছে না তার কথা অনুযায়ী। সবসময় এর আগেও কয়েকবার বলেছি দৃষ্টি আকর্ষণের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজ হয়তো সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে, কিন্তু ডক্টর ইউনূস এই পর্যন্ত যত সাফল্যের কাজ করেছে তার কিঞ্চিত অংশ প্রশংসা আমি মনে করি তারেক রহমানের তার করা উচিত ছিল, যেটা তিনি করলেন না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা, সকলের ব্যর্থতা, এটা আমরা বিশ্বাস করি। এবং আমরা এটাও মনে করি ডক্টর ইউনূস তিনি যদি যথার্থ সময় পান তাহলে এখানে তারেক রহমান তিনি বা তারেক জিয়া তিনি যেই কথাগুলো তুললেন তার চেয়ে ভালো কিছু করে দেখাতে পারবে ইনশাল্লাহ। গণতন্ত্রকে আমি স্বাধীনতা প্রিয় মানুষের ব্যর্থতা, এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল, পলাতক যে স্বৈরাচার, এখানে কিন্তু স্বৈরাচার বলে তিনি আবার স্পষ্ট করে যে পালাতক স্বৈরাচার। তার মানে স্বৈরাচার বলতে স্বৈরাচার শব্দ বললেই শুধুমাত্র শেখ হাসিনাকে বুঝায় না, অন্য অন্য মানুষকেও বুঝায়। পালাতক বলে কিন্তু তিনি শেখ হাসিনাকে এভাবে স্পষ্ট করলেন। তার এবং তাদের দোসররা কিন্তু বসে নেই, সেটা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরেই হোক। এ বিষয়ে কিন্তু ডক্টর ইউনূস খুবই চৌকুশ, প্রশাসনের ভিতরেই হোক বা বাইরে হোক, ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ। এটা ঠিক, এটা ঠিক। এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে। বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে, গণতন্ত্রকে প্র্যাকটিস করতে চায়, তাদেরকে ব্যর্থ করে দেওয়া, এটা কিন্তু ঠিক। এখন এখানে তারেক রহমান তিনি যে বক্তব্যগুলো রাখলেন তার ভিতরে তিনি ডক্টর ইউনূসের প্রশংসার চেয়ে তিনি কিন্তু ডক্টর ইউনূসের বিরোধিতাই তিনি করলেন। তো একজন রাজনীতিবিদ হিসাবে ভালো কাজের প্রশংসা করা এবং খারাপ কাজের প্রশংসা করা দুইটা গুণই কিন্তু থাকতে হবে। এইখানে তারেক যে তিনি কিন্তু বিষয়টা স্পষ্ট করলেন যে আমিও আমার ধৈর্যের চূড়ান্ত সীমা পর্যন্ত আছি। ডক্টর ইউনূস তার ক্ষমতা যদি আরও দীর্ঘায়িত করে তাহলে যে কোনো সময় দল বিএনপি বা জাতীয়তাবাদী তারা কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে মাঠে নামতে পারে। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীদেরকে কিন্তু এই বার্তাটাই দিলেন। এখন আমি যেটা মনে করি যে এই বিএনপি তারা কিন্তু আওয়ামী লীগের জন্য যতটা সহমর্মী তাদের নেতাকর্মীরা, বিশেষ করে রুমিন ফারহানা, তিনি স্পষ্ট বক্তব্য দিলেন যে আওয়ামী লীগের ছাত্রলীগকে নিষিদ্ধ করা এটা ঠিক হয় নাই। রুহুল কবির রিজভী তিনি অন্যদিকে বক্তব্য দিলেন যে শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলা ঠিক হয় নাই। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা বক্তব্য দিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা ঠিক না। সুতরাং তারা যে পরিমাণে আওয়ামী লীগের প্রতি সহমর্মী সেটা কিন্তু ডক্টর ইউনূসের প্রতি নাই। এদিক থেকে বলতে পারেন যে ডক্টর ইউনূস আসলেই তার সময় দীর্ঘায়িত হলে ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে পারে এবং তাদের চরম বিরোধিতা করবেন দল বিএনপি জাতীয়তাবাদী, এবং সেটারই কিন্তু ইঙ্গিত আসলে পেল। এই ক্ষেত্রে আমি মনে করি ডক্টর ইউনূস কি পদক্ষেপ নেবে সেটা তার বিষয়। এই মুহূর্তে ডক্টর ইউনূসের কি পদক্ষেপ নেওয়া উচিত আপনি কি মনে করেন কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।